দর্শক, এই মুহূর্তে খাগড়াছড়ি ১ আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের কথা শুনব। ২৯৮ নং আসনে খাগড়াছড়ি আসনে জামাত ইসলামের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সাহেবকে আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে নমিনেশন দিয়েছে। তো উনি ছাত্র জীবন থেকেই সামাজিক বিভিন্ন কাজকর্মে জড়িত এবং বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ব্যাপারে তার অনেক অবদান আছে এই অঞ্চলের লোকদের জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে এই আসনে নির্বাচিত হলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই সমাজকে গড়ে তোলা, দুর্নীতি মুক্ত সমাজ বা প্রশাসন উপহার দেওয়া, মানুষের কর্মসংস্থান হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, সেভাবে এই অঞ্চলকে গড়ে তোলা। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আলম, আমি খাগড়াছড়ির মেয়ে। আমার বাংলাদেশের পার্টির পক্ষ থেকে আমি খাগড়াছড়ির হয়ে নির্বাচন করব। তো সেক্ষেত্রে আমি আমার পার্বত্য জেলার খাগড়াছড়ির যে বিষয়টা আমি আমার দলের কাছে রিপ্রেজেন্ট করেছি, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়ন। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়নটাই আমাদের পার্বত্য জেলার উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে আমাকে এমপি প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। তো আমরা আশা করতেছি যে মানুষের কাছে আমরা যেখানে যাচ্ছি, মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছেন, তারা পরিবর্তন চায়। ৫৪ বছর পর্যন্ত খাগড়াছড়িতে যারা এমপি পদে এসেছেন তারা পাহাড়ি বাঙালি যে অধিকার ছিল, এই অধিকার নিশ্চিত করতে পারে নাই, সুষম বন্টন নিশ্চিত করতে পারে নাই। তা আমি চাই যে সর্বপ্রথম আমার স্বপ্ন হচ্ছে খাগড়াছড়ি শিক্ষার মান উন্নয়ন করব। দ্বিতীয় নম্বর, খাগড়াছড়িতে যতগুলো সদর হাসপাতাল রয়েছে এগুলোর সেবার মান নিশ্চিত করব। খাগড়াছড়িটাকে একটি আধুনিক পর্যটক নগরী হিসেবে গড়ে তুলব। আমি খাগড়াছড়ি থেকে যেহেতু কেন্দ্রীয় কমিটিতে আছি এবং খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক, আমাদের এলাকায় কাজ করতে গিয়ে দেখছি যে লোকজন চাচ্ছে আমি যাতে সামনে ইলেকশনে এনসিপি থেকে প্রার্থিতা করি। মা মাটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি এখানে কাজ করতে গিয়ে দেখছি যে আমাদের পর্যটন নগরী খাগড়াছড়িতে যদি শিক্ষা, কর্মমুখী শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান উন্নয়ন করে এই দিকগুলোর একটা সমন্বয় করা যায়, তাহলে এই এলাকার মানুষ আর পিছিয়ে পড়ে থাকবে না। অর্থাৎ এখানে কাজ করার জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থাকে যদি উন্নত করা যায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় রাখা যায়, আমার মনে হয় খাগড়াছড়িবাসী সামনে ভালো কিছু দেখতে পাবে। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু শুরুতেই রাজনীতির হালচাল তো জানতেই চাই, একটু বলবেন যে আসলে সামগ্রিকভাবে যদি এই মুহূর্তে জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামনে নির্বাচন, সামগ্রিকভাবে কি মনে হচ্ছে? পরিস্থিতি খুব স্বাভাবিক মনে হচ্ছে নাকি মনে হচ্ছে কিছু প্রতিকূলতা রয়েছে, চ্যালেঞ্জ কোনো কিছু রয়েছে কিনা আপনার কাছ থেকে জানবো। পরবর্তী তার প্রশ্ন রয়েছে আমার। হ্যাঁ, ন্যাশনালি যদি বলি তাহলে ন্যাশনালি নির্বাচন করার পরিবেশ খুব বেশি মানে শুভকর নয়। দেশের একটি প্রতিক্রিয়াশীল মহল, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা সীমানার ওপার থেকে কিছু ষড়যন্ত্র, চক্রান্ত ইত্যাদি কারণে নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে পেছানোর জন্য, প্রতিহত করার জন্য একটা চক্রান্ত চলছে। উপরে উপরে নির্বাচন চায়, কিন্তু অন্যান্যভাবে নানা অপকর্ম, আন্দোলনের নামে অসহযোগ, বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। যেমন ধরেন চট্টগ্রামে গতকাল দেখেছেন একজন প্রার্থীর প্রচারণায় গুলি চালিয়েছে, সেখানে ভাগ্যক্রমে প্রার্থী বেঁচে গেছে, আর অপরাপর 2 জন আহত হয়েছে, একজন মারা গিয়েছে। তো এই সকল ঘটনাকে আমরা যদি বিশ্লেষণ করি, তারপরে সংস্কারের যে সমস্ত বিষয়গুলো মানে আলোচনা বহির্ভূত যে বিষয়গুলো সংস্কারে অন্তর্ভুক্ত করেছে, এই সকল মানে বিষয়কে পর্যালোচনা করলে, আবার এদিকে গণভোট আগে না পরে, আগে গণভোট চাই ইত্যাদি বিষয় যদি আপনার যেভাবে তারা মানে মানে চাচ্ছে, তাতে কিছু সমস্যা দেখা যাচ্ছে। সংস্কারে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির সাথে অথবা সংস্কারের বৈঠকে ঐক্যমত্য কমিশন যে আলোচনা করেছে, সে আলোচনার বাইরে এমন অনেক কিছু সেখানে ঢুকিয়েছে, যেটা স্বাক্ষরিত হওয়ার পরে যা ঐক্যমত্য কমিশন অনেকটা দেশের জনগণের সাথে, ঐক্যমত্য কমিশনে আলোচনাকারীদের সাথে
বেইমানি অথবা প্রতারণা করার সামিল হয়েছেন। তো যেই জিনিসগুলোর সাথে আমরা ঐক্যমত্য হতে পারিনি, এই জিনিসগুলোতে চাপিয়ে দেওয়াতে আমরা ইলেকশনের বিষয়ে আমাদের কিছু আমরা সমস্যা মনে করছি। তারপরেও আমরা যে কোনো মূল্যে ফেব্রুয়ারি নির্বাচন আমরা করব এবং সরকার করবে, এটাই আমরা প্রত্যাশা করি। জি, আপনার কাছে আমি আরেকটু জানতে চাই। মোটা দাগে তাহলে আপনার কাছে আমি দুটো বিষয় জানলাম, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটি হচ্ছে যে এই যে গণভোট, হ্যাঁ, জুলাই সনদ, এসব নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে আর কি আপনাদের মধ্যে। আপনি বিএনপির প্রার্থী, আপনার কাছে একটু জানতে চাই, আপনার নির্বাচনী একটা নিশ্চয়ই ভাবনা আছে, মানুষের কাছে যাওয়ার একটি ভাবনা আছে, আপনার ভাবনার বিষয়টি যদি একটু বলতেন। আমি জনগণের কাছে সব সময় গিয়ে থাকি, সব সময় যাই, আর সারা বছর সারা বছর যাই। কিন্তু বিগত সরকার আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার জন্য অনেক অপকৌশল চালিয়েছে, অনেক অপচেষ্টা চালিয়েছে, অনেক নির্যাতন চালিয়েছে। বারবার আমার উপর, আমার মানে নেতাকর্মীর উপর, আমার বাড়িঘরে হামলা চালিয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, এবং যেটা অমানবিকভাবে 16টি বছর আমাদের উপরে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কাটিয়েছি। কিন্তু তারপরও জনগণের কাছে আমি ছিলাম, জনগণের সাথে আমি ছিলাম, জনগণের ভোটারদের কাছেই ছিলাম। আমাদের কাছে 12 মাসই নির্বাচনের মতো আমরা কাজ করি সাংগঠনিকভাবে। তো আমি ইনশাল্লাহ আগামী দিনে, আগামী অল্প সময়ের মধ্যে জনগণের ধার প্রান্তে পৌঁছে যাব। ইতিমধ্যে আমার নেতাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, জনগণের সাথে কথা বলছে, মা বোনের সাথে কথা বলছে, এবং তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ এদের সাথে কাজ করছে। আমার মানে পক্ষ থেকে বিভিন্ন মানুষের পাশে, তাদের দুঃখে সুখে অংশগ্রহণ অতীতও করেছে, এখনো করছে। এভাবেই আমি আমার নির্বাচনে কাজ করব এবং আমি পৌঁছে যাব জনগণের মাঝে ইনশাআল্লাহ। জি, নিশ্চয়ই আপনার পরিকল্পনার কথা শুনলাম। আমি আপনাদের 31 দফা নিয়ে একটু কথা বলতে চাই, যে 31 দফায় যেসব দফাগুলো রয়েছে সেসব হচ্ছে পাহাড়ি এলাকায় অ্যাপ্লাই করার মতো। সেখানে আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সবাই এই দফা সম্পর্কে জানে কিনা, এই তথ্য, এই বার্তা আপনারা পৌঁছে দিচ্ছেন কিনা? আমরা গত 3 মাস থেকে শুরু করে আমাদের জেলা যেহেতু দুর্গম এবং ভৌগোলিকভাবে একটু মানে ঘনবসতি নয়, তাই গত 3 মাস ধরে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল এবং সমমনা দলগুলোর দ্বারা প্রণীত 31 দফা আমাদের নেতাকর্মীরা একদম ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে আসছে, মানুষের হাতে হাতে দিয়ে পৌঁছে দিয়ে আসছে। এবং এই 31 দফার উপরে আমরা ব্যাপক আলোচনা এবং কাজ করেছি জনগণের মাঝে। জি, সামগ্রিকভাবে কোনো প্রতিকূলতা দেখছেন কিনা? সামগ্রিকভাবে প্রতিকূলতা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর কি। হ্যাঁ, একটা জিনিস আমরা দেখছি যে প্রথমত আমাদের ওই অঞ্চলে একটা সমস্যা আছে, সেই সমস্যার শেষটা যে বাংলাদেশের অন্য কোনো জেলায় নেই। যেমন আমরা বাংলাদেশের অন্যান্য জেলাতে এক সময় ইলেকশন করতাম, আওয়ামী লীগ, বিএনপি, যদিও আওয়ামী লীগ এখন পতিত স্বৈরাচার, তারপরে জামাত, জাতীয় পার্টি বা ছোট ছোট দলগুলো, বাম দলগুলো, এগুলো। কিন্তু আমাদের পাহাড়ে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, এই সমস্ত দল ছাড়াও আরও 4টি ওখানকার আঞ্চলিক সশস্ত্র রাজনৈতিক দল আছে। সশস্ত্র রাজনৈতিক দলগুলো আছে, তারাও নির্বাচনে অংশগ্রহণ করে। এটা আমাদের জন্য একটি মানে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কঠিন বিষয় এবং একটা অসহনীয় বিষয়, এবং এটা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। যাদেরকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত পরিশ্রম করছে, কাজ করছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। অর্থাৎ এমন কিছু শক্তির সাথে মোকাবেলা করে আমাদেরকে গণসংযোগ করতে হয় এবং নির্বাচনী কেন্দ্রগুলোকে মানে অরক্ষিত না রেখে মানে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখতে হয়। এমন অনেক কিছু কেন্দ্র আমাদের এলাকা আছে, এখানে হেলিকপ্টারে মানে করতে হয়, যেতে হয় মানে নির্বাচনী সামগ্রী নিয়ে। পাশাপাশি আমাদের মানে দেখা যায় যে সশস্ত্র গ্রুপের কারণে আমাদের অনেকেই আপনার দিতে পারে না, নির্বাচনী
এজেন্টও পৌঁছাতে পারে না সশস্ত্র গ্রুপের ভয়ের কারণে, আতঙ্কের কারণে। এটি একটি সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো সাম্প্রতিককালে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য। তারাই কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, এবং যেটা আমরা মনে করছি যে চট্টগ্রামের এই গতকালকের ঘটনায় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সীমানার ওপার থেকে একটি শক্তির সহযোগিতায় নির্বাচনকে মানে ভীতি সঞ্চার করার জন্য, নির্বাচনকে প্রতিহত করার জন্য ঘটনা ঘটিয়েছে। তো সেই হিসেবে আমরা একটা বর্তমান দৃশ্যমান একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কে আমরা মানে একটা নির্বাচনের পরিবেশের অন্তরায় হিসাবে দেখছি। আরেকটি বিষয়, আপনার কথার প্রসঙ্গ ধরেই আমি বলতে চাই যে এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, ফেব্রুয়ারিতে নির্বাচন, এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে থামানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো রকম এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটি একটি বিষয়। আর কিছুদিন আগে খাগড়াছড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, খাগড়াছড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই সব বিষয়গুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, এই দুইটা বিষয় জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যে সমস্ত দ্বিচারিতা করছে, দৌত আচরণ করছে, যেমন একদিকে নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছে আরো 4 মাস আগে, নির্বাচনী পোস্টার সহ, মাইকিং সহ মানদাতা আমলের স্টাইলে তারা নির্বাচনী প্রচারণা করছে। তো আরেক দিকে তারা আন্দোলন করছে যে পিআর না হলে, গণভোট আগে না হলে তাহলে তারা নির্বাচন করবে না। আচ্ছা, এই যে দ্বৈত আচরণ, একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে, প্রচার করছে, আবার তারা কর্মসূচি ঘোষণা করছে, মাঠে আছে, আবার তারা ঐক্যমত্য কমিশনের টেবিলে আলোচনা করছে। এই যে তাদের বিভিন্ন মানে 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 আচরণ, মানে দ্বিমুখী, দ্বিচারিত বলবো না, আরো অধিক আচরণ তারা করছে, যেটার মাধ্যমে মানে আপনার এটি সমস্যা তো হচ্ছেই। এবং সেই কারণে সরকারের এখানে কোনো উপযুক্ত পদক্ষেপ আমরা দেখছি না। যেমন সরকার বলছে যে 7 দিনের মধ্যে আপনারা আলোচনা করে ঠিক হয়ে নিন, তা না হলে আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত নেবে ওনারা প্রায় 8 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনের অধীনে মানে একটা সংলাপ, ডায়লগ, আলোচনার কথা বলে সময় ক্ষেপণ করলো, সময় নষ্ট করলো, যেখান থেকে কোনো আউটপুট আসলো না। যে আউটপুট আসলো তা হলো প্রতারণা, এবং সেই প্রতারণার কারণে আজকে বিএনপি সহ বিভিন্ন দল আজকে তাদের এই ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের যে লেখা যে মানে মানে তথ্যগুলো, আলোচনাগুলো, সেগুলো মানছে না। তার উপরে আরেকটি সমস্যা যে হবে, সরকার এটা বিবেচনাই করছে না। যেমন 100 পাতার উপরে একটি বই পড়ে কি করে একটা দিনমজুর, একটা মানে পেশাজীবী মানুষ, আমার মতো মানুষও তো 100টা বই পড়ে, যে 100 পাতার বই পড়ে এই যে গণভোটে না ভোটে অংশগ্রহণ করবে, এটার কোনো ব্যবস্থা সরকার করছে না। দ্বিতীয়ত চিন্তা করে নাই, ভাবে নাই। দ্বিতীয়ত আপনার গণভোটটা যে কখন হবে, কিভাবে হবে, সেটাও সরকার কিন্তু পরিষ্কার করছে না। সরকার এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর এই অপকৌশলের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে না। সেখানে সরকারকেও আমরা দায়ী করব, নির্বাচনের অনুকূল পরিবেশ তারা তৈরি করছে না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমি আর 1 সেকেন্ড একটু কথা বলতে চাই। জি প্লিজ। হ্যাঁ, আমি কয়েক সেকেন্ড কথা বলতে চাই। সেটা হলো, আমি দীর্ঘদিন এমপি ছিলাম, আমি দীর্ঘদিন ওই এলাকার সংসদ সদস্য হিসাবে মানুষের কাজ করেছি। আমি আজকে আমাদের যে সকল প্রার্থীরা কথা বলেছে, সেই সকল প্রার্থীরা যে রাস্তা হাঁটে, সেই রাস্তাগুলো আমার হাতে করা। আমার যে সকল প্রার্থীরা যে সকল মানে মন্দির মসজিদ কেয়াঙে প্রার্থনা করে, যে তাদের বাচ্চারা যে সকল স্কুলে পড়ে, সেই সকল প্রতিষ্ঠান আমার নিজের হাতে করা। বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার নিজেরা তো নতুন করেই নেই, সেই আমার করা কাজগুলোর উপরে চুন কালিও লাগায়নি, মেরামত করেনি। এবং আমি জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রায় 4000 পরিবারকে বিনামূল্যে আম্রফালি আমের বাগান করে দিয়ে যে আর্থসামাজিক উন্নয়ন করেছি, তা আজকে হাজার হাজার কোটি টাকার আম আমার এলাকার কৃষকেরা, গরিবরা বিক্রি করছে। এবং আমি কর্মসংস্থানমূলক প্রচুর কাজ করেছি। তো জনগণকে আমার নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই।
জনগণ আমাকে চিনে, জনগণ আমাকে জানে, আমি ভালো কি মন্দ তাও জানে। আমি আপনার মাধ্যমে আমার এলাকার জনগণকে বলবো, আপনারা যেহেতু আমাকে চেনেন, নতুন করে চেনার দরকার নেই। আমি যদি মন্দ হয়ে থাকি, আমাকে ভোট দেওয়ার দরকার নেই। আর আমি যদি বিগত দিনে আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকি, তাহলে আমাকে ভোট দেবেন দানের শীষে, এই আহ্বান রেখে এবং ডিবিসিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, নিচ্ছে একটা বিরতির সঙ্গেই থাকে। স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের ভাবনা, তরুণদের কথা। আমি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি দুর্গম এলাকা থেকে অনেক কষ্ট করে পড়ালেখা করছি। আসন্ন নির্বাচনে আমরা এমন একজন পদপ্রার্থীকে চাই যিনি মেধার মূল্যায়ন করবে, যেমন কোনো চাকরির ক্ষেত্রে আমাদেরকে কোনো ঘুষ টুস ছাড়া মেধার মূল্যায়ন করে একটা চাকরির নিশ্চয়তা প্রদান করতে পারবে এবং তরুণদের সব আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারবে। আমি একজন তরুণ ভোটার হিসেবে আগামী সংসদ নির্বাচনে এমন একজনকে নির্বাচন করতে চাই যিনি খাগড়াছড়ি জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত এবং খাগড়াছড়িতে যে সাম্প্রতিক যে পাহাড়ি বাঙালির মধ্যে যে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি হচ্ছে ওরকম এক থেকে মুক্তি, এরকম একটা প্রাপ্তিকে নির্বাচন করতে চাচ্ছি আমরা। আমি এবার প্রথম ভোট দেব, ভোটার হয়েছি এবং আমি চাইছি আমার এই মূল্যবান ভোটটি এমন কাউকে দিতে যে কিনা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। কিন্তু খাগড়াছড়ি যেহেতু শিক্ষা খাতে অনেকটা পিছিয়ে, তাই এখানে তেমন কোনো ভালো নার্সিং কলেজ নেই, তারপর কোনো বিশ্ববিদ্যালয় নেই। যদি থাকতো হয়তো আমি আমার ফিউচারটা আরও ব্রাইটভাবে দেখতে পারতাম। আমার মতন অনেক শিক্ষার্থী আছে যারা এটা চায় যে খাগড়াছড়িতে একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা নার্সিং কলেজ হোক, ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকুক। আমাদের এইসব আশা আকাঙ্ক্ষা আমাদের সকল খাতে মনোনিবেশ করবেন এবং পাশাপাশি এই পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খাগড়াছড়ির মধ্যে এমন একজন প্রার্থীকে চাই যিনি কিনা এই খাগড়াছড়ির গরিব দুঃখী মেহনত এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, দুর্গম এলাকায় বসবাসকারী মানুষদের বিষয়গুলো দেখবেন। দুর্গম এলাকায় এমনও আছে, এমন জায়গায় যেন হচ্ছে টিউবওয়েলের পানি পান করা হচ্ছে না, কুয়োর পানি পান করা হচ্ছে, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যার ফলে এই বিষয়টা আমাদের এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যিনি এই বিষয়টা নিয়ে খুব দৃষ্টান্তমূলক বা মাথায় রেখে কাজ করবেন, বিষয়গুলো দেখবেন সাধারণ মানুষের জন্য। যে তরুণদের কথা আমরা শুনছিলাম, এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন খাগড়াছড়ি জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী এবং খাগড়াছড়ি এনসিপির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মঞ্জিল ঝুমা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দুজনই আপনার গাড়ির মধ্যে এই মুহূর্তে বোঝা যাচ্ছে। প্রথমেই আমি একটু চলে আসতে চাই অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, তরুণদের আসলে মেলা রকম প্রত্যাশা, বিশেষ করে পাহাড়ের শান্তি, বিশুদ্ধ পানি সহ অনেক প্রত্যাশার কথা তাদের কাছে শুনলাম। একটু আপনার কাছে নির্বাচন নিয়ে একটু ভাবনাটা, আপনার প্রত্যাশাটা একটু জানতে চাই, তারপর আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে। যে আমি শুরুতেই ডিবিসি রোড টু পার্লামেন্ট আজকের এই আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোতে আমি অভিনন্দন জানাই এবং খাগড়াছড়ি জেলাবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ডিবিসি কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে এবং সেখানে সর্বস্তরের জনগণ মিলে, যে খাগড়াছড়ি এমন একটা ব্যতিক্রম জেলা যেখানে মারমা, চাকমা, কোরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায় নিয়ে খাগড়াছড়ি জেলার বসবাস করে মানুষ। এবং সেখানকার মানুষ যদি আমাকে নির্বাচিত করে এবং আগামী দিনে যদি আল্লাহর রহমতে এবং জনগণের সমর্থনে যদি আমি নির্বাচিত হই, তাহলে খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনটা, এটাকে সব ধর্মের মানুষকে নিয়ে, সকল সম্প্রদায়কে সাথে নিয়ে একটি সুদৃঢ় অবস্থান আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ। এবং খাগড়াছড়ি মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, আজকে আমাদের খাগড়াছড়ি আপনারা জানেন যে একটা দুর্গম পাহাড়ি অঞ্চল, অনেক জায়গা থেকেই আমাদের আর্থিক সংকটের কারণে বা আর্থিক দৈন্যতার কারণে, দারিদ্রতার কারণে আমাদের খাগড়াছড়ি অঞ্চলে আমরা দরিদ্র মানুষের সংখ্যা বেশি। দারিদ্রতার কারণে চট্টগ্রাম, ঢাকা
বা বিভিন্ন জায়গায় যে হায়ার এডুকেশন নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে না। খাগড়াছড়ির জনগণ যদি, খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমার একটা সবচেয়ে বড় ড্রিম এবং স্বপ্ন হলো খাগড়াছড়িতে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি দাঁড় করাবো ইনশাল্লাহ, এবং এটার জন্য সর্বোচ্চ প্রায়োরিটি আমার থাকবে। এবং খাগড়াছড়ি চিকিৎসা ক্ষেত্রেও যদি আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, চিকিৎসা সেবা মানুষের কাছে পৌঁছানোর জন্য, সাধারণ মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য, আমার একটা বোন বলেছে নার্সিং কলেজের জন্য, আমার তো এর চেয়ে বড় একটি স্বপ্ন হলো যে খাগড়াছড়িতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। এবং খাগড়াছড়ির জনগণ যদি আমাকে নির্বাচিত করে, সর্বস্তরের জনগণ মিলে যদি নির্বাচিত করে, ইনশাআল্লাহ খাগড়াছড়িতে আমি একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, যেটার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট সহ আমাদের যারা ছাত্রী রয়েছেন তারা সবাই নার্সের মাধ্যমে নিজের একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে। আপনি নির্বাচিত হলে আসলে জনগণের কাছে আপনার যেসব কথা সেসব আসলে বললেন সেসব পূরণ করার আপনি চেষ্টা করবেন। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, অ্যাডভোকেট মঞ্জিল ঝুমা, আপনার কাছে আমি একটু আসতে চাই। এনসিপি প্রথমবারের মতো নির্বাচন, যেহেতু তার নতুন দল, প্রথমবারের মতো নির্বাচন করাই খুব স্বাভাবিক। খাগড়াছড়িতে আসলে এনসিপির অবস্থা কেমন আপনার কাছে একটু জানতে চাই। আমি সরি, আমার কথার আরেকটা পয়েন্ট বাকি রয়ে গেছে, আমি শেষ করতে পারি নাই। না, আমি আবারও আপনার কাছে ফিরবো, অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, আমি আবারও ফিরবো। আমি একটু মঞ্জিল ঝুমা আপনার কাছ থেকে শুনে আসতে চাই। জি জি, ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তরুণদের প্রতিনিধি হিসেবে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে একদম পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী সম্পূর্ণ এলাকা 298 নং আসন খাগড়াছড়ি থেকে আমি প্রতিনিধিত্ব করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী তরুণদের উপর নির্ভর করে একটি দল। এই দলের প্রতি এই এলাকার মানুষের কি পরিমাণ এক্সপেকটেশন, মানুষের চাওয়া পাওয়া আমরা শুনে মনে হচ্ছে যে আসলে আমাদের তাদের প্রতিনিধিত্ব করা উচিত। একটু আগে একটি ছোট বোন বলছিলেন যে দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়তে চান। তো আমাদের প্রথম যে লক্ষ্য সেটি হলো দুর্নীতি রোধ করা, যে অনিয়ম অবিচারগুলো এত বছর ধরে হয়ে আসছে সেগুলোর থেকে এই এলাকার মানুষকে মুক্তি দেওয়া, মেধার ভিত্তিতে যাতে এই এলাকার মানুষজন চাকরির থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে সুবিধা পায় তা নিশ্চিত করা আমাদের প্রথম কাজ। আর আমি এই এলাকার মেয়ে, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আমার এখানকার মাটি আলো বাতাসের প্রতি একটা দায়বদ্ধতা জন্মেছে। আমি এই মানুষদের প্রতিনিধিত্ব যখন করি, সুপ্রিম কোর্টে যাই, মানুষের অধিকার নিয়ে কথা বলি, তখন মনে হয় যে এই এলাকার মানুষের কথা বলার জন্য আমাদেরকে এলাকায় ফেরত আসা উচিত। এবং এখানে ফেরত আসতে গিয়ে দেখলাম এখানে দুর্গম এলাকা, চিকিৎসা সেবা ভালো না, শিক্ষার মান ভালো না। তাহলে এগুলো থেকে বের হয়ে আসতে গেলে আমি যদি এখানকার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, 298 নং আসনে যদি এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে, আমি এখানকার চিকিৎসা ব্যবস্থা, এটার যেই ব্যবস্থাটা আছে সেটাকে উন্নত করার জন্য চেষ্টা করব। সেই পাশাপাশি দুর্গম এলাকায় যারা আছেন তারা যাতে রাস্তাঘাট উন্নতি হলে যাতে চিকিৎসা এবং পড়াশোনার মানটা যাতে তারা নিতে পারেন সেই ব্যবস্থা করব। তার পাশাপাশি আপনারা জানেন খাগড়াছড়িতে সাম্প্রদায়িক যেই সম্প্রীতি আছে, রিসেন্ট সময়ে এটা একটু উস্কানিতে এটা একটু ঝামেলা লাগছে, এখানে মানুষের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। আমরা চাই এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি মিলে একটি সম্প্রীতির খাগড়াছড়ি গড়ে তুলতে, যেখানে আমরা পরস্পরের কাঁধে কাঁধ রেখে এই খাগড়াছড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ কনফ্লিক্টটাকে কিভাবে মিটিগেট করা যায়, পাহাড়ি বাঙালির মধ্যে আস্থা ফিরিয়ে আনা যায়, সেই কাজগুলো করব আমরা। জি নিশ্চয়ই, সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির পাহাড়, সেটি আসলে আপনি করার চেষ্টা করবেন সেটি বলছিলেন। সময় থাকলে নিশ্চয়ই আপনার কাছে আবারও আসতে চাই, একটু আবারও চলে যেতে চাই অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আপনার কাছে। আপনি যেটি বলছিলেন সেই বিষয়ে জানবো, পাশাপাশি বিএনপি সেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী নিশ্চয়ই আপনাদের, সেটি আসলে মোকাবেলা করবেন কিভাবে? জি ধন্যবাদ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার এখানে আমি যেটা বলছিলাম, আমার যে বক্তব্যের যে এটা আসেনি সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের যে নির্বাচনের সবচেয়ে বড় ঘোষণাটা হলো জাতির উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই, এই লড়াইয়ে আজকে জামাত সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছে। এবং আমাদের জেলা পরিষদ এবং সিভিল প্রশাসন, পাবলিক প্রশাসনে যে দুর্নীতিগুলো বিরাজমান আছে, এবং খাগড়াছড়ির জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন খাগড়াছড়ির জনগণের জন্য উপহার দেওয়া। এবং আজকে
সেখানে জেলা আমার আমার এবার আমাদের নির্বাচনে যে প্রতিপক্ষ আমাদের বিএনপি, সেখানে জাতীয়তাবাদী দল, এবং তিনিও আমার একজন বড় ভাই। এক সময় আমরা ওনাকে ভোটও দিয়েছি, ভোট দিয়ে আমরা এমপিও নির্বাচিত করেছি। এবং আমার বিশ্বাস সামনের যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন খাগড়াছড়িতে, আমরা যত সেখানে 38টা ইউনিয়ন, 3টা উপজেলা, 9টা উপজেলা, 3টা পৌরসভা, এগুলির সকল মানুষের কাছে ইতিমধ্যে আমি পৌঁছেছি এবং মানুষ আশ্বস্ত করছে একটা দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি করার জন্য। এবার তারা দাঁড়িপাল্লা প্রতীককে পছন্দ করবে এবং দাঁড়িপাল্লা প্রতীককে তারা নির্বাচিত করবে ইনশাআল্লাহ। জি, নিশ্চয়ই। আপনার কথা শুনলাম আমরা। আরেকজন অতিথি রয়েছে, মঞ্জিল ঝুমা, আপনার কাছে আবারও ফিরতে চাই। একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে বিএনপি, জামায়াত, বড় বড় রাজনৈতিক দল থাকতে এনসিপি একেবারেই নতুন দল, তারা আসলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনার ভাবনা একটু জানতে চাই। আমরা আসলে যখন মাঠ পর্যায়ে যাই, বড় বড় রাজনৈতিক দলগুলোর তাদের যে টেকনিক, আমরা সেই টেকনিকগুলো দেখার পর যেটা পজিটিভ, যেটা জনগণ নিচ্ছে, আমরা সেটার বিপরীতে গিয়ে আরো পজিটিভ কিছু উত্থাপন করার চেষ্টা করছি। আমরা ওনাদের থেকে অনেক কিছু শিখছি, দেখছি, কৌশল শিখছি। তবে আমরা আশাবাদী যে নতুন প্রজন্মকে কেন মানুষ চাচ্ছে, এই বার্তাটা আমরা তাদের মধ্যে যদি পৌঁছে দিতে পারি, সর্বস্তরের জনতা, সর্ববয়সের, এখানে প্রবীণ নবীন সবাই আমাদেরকে পজিটিভ সাপোর্ট দেয়। যেমন ধরেন বিএনপির যে কৌশল আছে রাজনৈতিক, এটা ভালো, ওনাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে রাজনৈতিক মাঠে, কিন্তু তাদের ভালো জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। সেই সাথে জামাত ইসলামের যে ভালো দিকটা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। তবে নতুনত্বর জন্য আমাদের যেই বার্তাটা থাকে সেটা হলো আমরা বৈষম্যমূলক বাংলাদেশটা চাই, এবং কোটার যেই কারণে মানুষের মধ্যে একটা বৈষম্য হয়েছিল, মেধার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা মানুষকে প্রাধান্য দিচ্ছি। মানুষের দুয়ারে আমরা পৌঁছে বার্তা দিচ্ছি যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের হাত ধরেই বাংলাদেশ আগাবে এবং তাদের সাপোর্টটা আমরা চাচ্ছি ওখানে। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। জি, ডিবিসিকেও ধন্যবাদ। জি, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খাগড়াছড়ি এবি পার্টির মনোনীত প্রার্থী ফারজানা আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি ফারজানা আলম। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সামনে নির্বাচন ঘিরে আসলে প্রস্তুতিটা কেমন, একটু সংক্ষেপে বলবেন। নির্বাচন ঘিরে প্রস্তুতিটা আসলে মানে স্বাভাবিকভাবে নর্মালি যেটা হয়, তো এই তো সবার সাথে যোগাযোগ করা। আমার প্রাথমিক পর্যায়ের ইয়েটা ছিল হচ্ছে স্টেপটা ছিল হচ্ছে আমার প্রশাসনিক পর্যায়ের যে কমিউনিকেশনটা, আমি স্টেপ বাই স্টেপ প্রশাসনিক পর্যায়ের যে কমিউনিকেশনটা ওটা আমি অলরেডি শেষ করে ফেলেছি। তো এখন আমি মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত। আচ্ছা, মানে সেখানে তো অনেক পলিটিক্যাল দল রয়েছে, মানে বিএনপি, জামায়াত, নতুন এনসিপি, তাদের সাথে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবি পার্টি? এবি পার্টিও আসলে যেহেতু একেবারেই নতুন দল, খাগড়াছড়িতে একেবারেই নতুন প্রার্থিতা দেওয়া, তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, যেহেতু আমার আসলে প্রতিদ্বন্দ্বী যারা আছেন প্রত্যেকেই হেভিওয়েট পার্টি, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী, এনসিপিও যথেষ্ট হেভিওয়েট। তো সেক্ষেত্রে বিষয়টা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। পাশাপাশি হচ্ছে আসলে খাগড়াছড়ি জেলায় 9টা উপজেলা, তো প্রত্যেকটা উপজেলায় অনেক রিমোট এরিয়াও আছে। তো আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আমি প্রত্যেকটা জায়গায় আমার উপস্থিতি রাখার জন্য মাঠ পর্যায়ে। জি, আপনার কোনো পরিকল্পনা আছে যে বিশেষ কিছু করতে চান, মানে আপনার এলাকার জন্য? এরকম তো পরিকল্পনা থাকেই, যদি আপনাকে মানে নির্বাচিত করা হয়, নির্বাচিত করেন জনগণ। জি, যদি জনগণ নির্বাচিত করে সেই ক্ষেত্রে আমার প্রথম ইয়াটা যেটা থাকবে, স্টেপটা সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমি অবভিয়াসলি আমার প্রথম জোরটা থাকবে। পাশাপাশি হচ্ছে আসলে আমার আরেকটা মানে প্ল্যান আছে, সেটা হচ্ছে যে যেহেতু খাগড়াছড়িতে মেডিকেল কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয় নাই, তো এই জায়গাটাতে আমি আসলে আমার কাজ করার জন্য একটু মানে আন্তরিক প্রচেষ্টা থাকবে। আর এই যে মানে সুবিধা বঞ্চিত যে জনগণ, পিছিয়ে পড়া যে জনগণ, তাদের জন্য আপনি কাজ করতে চান। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকুন।